সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। বাংলাদেশের নারী এবং মেয়েদের মাসিককালীন সমস্যা বা যে পিরিয়ডজনিত সমস্যাগুলো রয়েছে সেটি কিন্তু অনেক বড় একটি জনস্বাস্থ্যজনিত চ্যালেঞ্জ, যেটি বাংলাদেশে অনেক বেশি দেখা যাচ্ছে। যেমন স্যানিটেশনের অভাব বা হাইজিন জনিত কিছু সমস্যা, এই সম্পর্কে জ্ঞান না থাকা। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাসিকের সমস্যা ও সমাধান। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই আমন্ত্রিত অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার শিউলি বেগম, তিনি 2001 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি এনাম মেডিকেল কলেজে গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে মাসিক হওয়াটাকে আসলে কিভাবে দেখা হচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে? প্রতিটা মেয়েরই হচ্ছে তার লাইফ সাইকেলে ইয়েতে আপনার হচ্ছে মাসিকটা হবেই, এটাই স্বাভাবিক। প্রতি মাসে মাসে তার একটা ঋতুচক্র হবে, প্রতি মাসে তার কয়েকটা দিন হচ্ছে তার মাসিক হবে। এবং এই মাসিকটা হচ্ছে কি, মহিলাদের যে জরায়ু থাকে তার ভিতরের যে লেয়ার, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়, তো প্রতি মাসে ওইটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা শেড আউট হয়ে যায় এবং ব্লিডিং হয়, এবং এটা স্বাভাবিক। কিন্তু গ্রামাঞ্চলে অনেক সময় মনে হয়ে থাকে যে এটা কেন এখন তাড়াতাড়ি হয়ে গেল, এখন বুঝি যেহেতু পিরিয়ড চলতেছে তার মানে হচ্ছে কোনো সমস্যা হলে সেটাকে আসলে লুকিয়ে রাখার একটা বিষয় রয়েছে, লুকিয়ে রাখার একটা টেন্ডেন্সি। যেমন অনেকেই হচ্ছে বলে যে এটা ধরা যাবে না, অনেক সময় দেখা যায় পূজা করা যাবে, অনেক কিছু ডিপেন্ডস অন, এগুলো তো আসলে কুসংস্কারের মধ্যে পড়ে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। একটা মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজে যেরকম হয়ে থাকে, মাসিকটাও একটা মেয়ের হচ্ছে লাইফে প্রতি মাসে মাসে হবে, এবং এটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। কোনো মেয়ের মাসিকের স্বাভাবিক সময় আসলে কোনটা? কারো কারো ক্ষেত্রে খুব আর্লি হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে অনেক ডিলে হয়, কিন্তু স্বাভাবিক সময় কোনটা বা বয়স কোনটা? সাধারণত পিরিয়ড হচ্ছে 11 থেকে 15 বছরের মধ্যেই হয়ে থাকে, এবং মিন টাইম যেটা সময় যেটা সেটা হচ্ছে 13 বছর। এখন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এরকম হয়, একটা কিশোরী মেয়ে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যেমন তার হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে বা এক্সিলারি হেয়ার হয়েছে, পিবিক হেয়ার হয়েছে, বাট তার হচ্ছে পিরিয়ড হচ্ছে না, তার বয়স হয়েছে 13 বছর হয়ে গেছে, অবশ্যই সে ডক্টরের শরণাপন্ন হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সব কিছু ডেভেলপড হয়েছে, বাট 15 ইয়ার্স 14 ইয়ার্স হয়ে গেছে, সেও কিন্তু একটু ওয়েট করতে পারে আপ টু 15 ইয়ার্স পর্যন্ত। কিন্তু 15 বছরের পরে যদি না হয়, তাহলে অবশ্যই ডক্টরের সাথে শরণাপন্ন হবে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলি, মাসিকের সাইকেল যেটা, সেটা হচ্ছে 21 দিন থেকে 35 দিনের মধ্যে হতে হবে, এবং মিন টাইম যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে 28 দিনে মাসিকটা হয়ে থাকে। কিন্তু কারো যদি 21 দিন পরে হয় বা 35 দিনের আগে হয়, সেটাই তার জন্য স্বাভাবিক। 21 দিনের আগে হওয়া এবং 35 দিনের পরে হওয়া দুইটাই একটু অন্যরকম। এখনকার মেয়েদের খুব আর্লি এই মেনস্ট্রুয়েশনটা হচ্ছে, এটার কোনো বিশেষ কারণ রয়েছে? যেমন আমরা 7-8 বছরই কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের মাসিক শুরু হয়ে যাচ্ছে। আসলে 8 বছরের নিচে বা 7 বছরের নিচে যদি হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু একটা ডিজিজের পর্যায়ে পড়ে যাচ্ছে, এবং তখন সেটাকে আমরা বলি প্রিকশাস পিউবার্টি। প্রিকশাস পিউবার্টি একটা নির্দিষ্ট টাইমের আগে যদি আপনার পিরিয়ড হয়ে যায়, তাহলে ওই বাচ্চাটা গ্রোথ বন্ধ হয়ে যাবে, তার হাইট কমে যাবে, হাইট আর বৃদ্ধি পাবে না। সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাবা মাকে কনসিয়াস হতে হবে এবং হচ্ছে তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তবে আগেকার দিনে যেমন একটু দেরিতে পিরিয়ড হতো, ইদানিংকালে যে দেখা যায় যে পিরিয়ডটা একটু স্বাভাবিকভাবে আর্লি হয়ে যায়। কারণ আছে এটা হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, খাবার দাবার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তাই বলছে যে তাদের সেডেন্টারি লাইফস্টাইল, তাদের ওয়েট বাড়তি থাকে, অর্থাৎ ওভারওয়েট, ওবেসিটির কারণে আমরা অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা টিভি অনেক কিছু আমরা জানতে পারি, কিছুটা হরমোনাল চেঞ্জটা আর্লি চলে আসতেছে, সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আর্লি মাসিক হয়ে যাওয়ার জন্য। মাসিকে কত ধরনের প্রবলেম রয়েছে? মাসিকে অনেকগুলো প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে অনিয়মিত মাসিক। প্রথম কথা, চেম্বারে এসে রোগীরা বলবে যে মাসিকটা অনিয়মিত। কেমন? যে প্রতি মাসে মাসে হয় না, 2-3 মাসে পর পরে হচ্ছে, অথবা হচ্ছে একবার হলো 6 মাস বন্ধ হয়ে থাকলো, অথবা কারো কারো ক্ষেত্রে হচ্ছে যে একটা পিরিয়ডের সাইকেলের মধ্যে 2বার 3বার 4বারও হচ্ছে, অথবা কারো ক্ষেত্রে একদম
টানা মাসিক চলতেছে, বন্ধ আর হচ্ছে না ব্লিডিং, এটা একটা হতে পারে। 2 নম্বর হচ্ছে কারো কারো ফ্লো অনেক বেশি হতে পারে। এখানে একটু বলে রাখি, নর্মাল মাসিকের ফ্লো হচ্ছে 30 to 80 ml। এখন কারো যদি 80 ml এর বেশি হয় তাহলে বলবো বেশি যাচ্ছে, 30 ml এর নিচে হয় তাহলে বলবো তার কম ব্লাড যাচ্ছে। এই বেশি এবং কম দুইটাই খারাপ। এখন বেশি যেতে হচ্ছে সেখানেও একটা প্রবলেম ডেভেলপ করতেছে। আবার অনেকে এসে বলবে সাইকেলটা তো 3 to 7 days, কারো 7 days-এর বেশি থাকতেছে, কারো 3 days-এর কম থাকতেছে, সেখানেও প্রবলেম। এইটা একটা জিনিস। আরেকটা ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন। মাসিকের সময় অল্প বিস্তর ব্যথা কিন্তু প্রতিটা মেয়েকেই সহ্য করতে হয়। কারো ক্ষেত্রে এটা তীব্র হয়, কারো ক্ষেত্রে স্বাভাবিক। স্বাভাবিক মানে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে, সিম্পল একটু পেইন কিলার খেলে তার কমে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সে তার স্বাভাবিক যে কাজকর্ম লাইফে সে দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না। যেমন এন্ডোমেট্রিওসিস একটা রোগ আছে যেখানে হচ্ছে প্রচণ্ড পেইন হয়, সে তখন তার মেয়েটা কোনো কাজ করতে পারবে না। ইভেন তার প্রস্রাব মানে ইউরিনেশন এবং ডেফিকেশন পায়খানার সময় তার ব্যথা সহ্য করতে হয়। স্কুলের গার্ল সে যে স্কুলে যেতে পারতেছে না, যে ওয়ার্কিং লেডি সে যেতে পারছে না, ওয়ার্ক করতে পারছে না, এই প্রবলেমগুলো হতে পারে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে অল্প হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, একদম বন্ধ হয়ে যাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর, সেটাও কিন্তু মাসিকের একটা সমস্যা। অনেকগুলো জিনিস এখানে আসলে কাজ করতেছে। এখন আমি যদি বলি যে কেন মাসিকটা বেশি হচ্ছে, যদি মাসিক বেশি, আচ্ছা এই ফাঁকে একটা কথা বলি যে অনিয়মিত মাসিকে যে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যেটা আমরা মেইনলি বলি সেটা হচ্ছে মানসিক চাপ, অবসাদ, স্ট্রেস। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে স্ট্রেস ছাড়া আজকালকার দিনে বাচ্চার থেকে শুরু করে বড় মানে যারা আছে তাদেরও কিন্তু স্ট্রেস কম নাই। বা অনেক সময় দেখা গেল অনেক বেশি ওজন বেড়ে গেল, অথবা অনেক কম হঠাৎ করে ওজন অনেক লুজ করলো, মানে ভিগোরাস এক্সারসাইজ, পরিমিত ব্যায়াম না, অনেক বেশি ব্যায়াম কেউ করলো। এছাড়া কিছু আর কি হতে পারে, যেমন হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ যদি হয়ে থাকে তখন আমাদের দেখা যায় পিসিওএস হতে পারে, অথবা কিছু ডিজিজ হতে পারে। যেমন হচ্ছে কারো যদি আপনার টিউমার হতে পারে, যেমন ফাইব্রয়েড, নিরাপদ টিউমার যেটা আমরা বলি, অথবা কারো যদি হচ্ছে অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, অথবা পেটে প্রদাহ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অথবা কেউ হচ্ছে কন্ট্রাসেপটিভ হিসাবে কপারটি ইউজ করতেছে, সেক্ষেত্রেও কিন্তু একটু ঝামেলা হতে পারে। অথবা এগুলো কিছুই নাই, শুধুমাত্র হরমোনাল ইমব্যালেন্সের জন্য পেন হতে পারে। থাইরয়েড হরমোন হাইপোথাইরয়েড যদি হয়ে থাকে তখন দেখা যাচ্ছে অনেক বেশি এক্সেসিভ ব্লিডিং হতে পারে। অথবা কেউ যদি পিল খায়, সেই পিলটা যদি সে ইরেগুলারলি ইনটেক করে তখনও কিন্তু ঝামেলা হতে পারে। সে যেমন কীরকম করে খাচ্ছে, 2-3 দিন খেলো বা 5-7 দিন খেলো। অথবা আমি একটা কথা বলতে চাচ্ছি, এটা টিভির সামনে, এটা অনেকের একটা ভুল ধারণা যে কয়দিন হাজব্যান্ড বাড়িতে আসবে, বাইরে থাকে, বাড়িতে আসবে সে কয়দিন 5 দিন 7 দিন আমি খাবো, হাজব্যান্ড কাজে চলে গেছে আমি আর খাবো না। এই যে কাজটা করে, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়, 2 নম্বর হচ্ছে পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায়। এবং বেশিরভাগ মানুষই হচ্ছে এই কাজটাই করে যে কোনো কথা নাই, কারোর সাথে কোনো ডিসকাশন নাই, উইদাউট ডিসকাশন তারা হচ্ছে পিল শুরু করে। আমি যেমন সেদিন একটা রোগী পেয়েছি, তার মানে বেবির লাস্ট চাইল্ডের বয়স হচ্ছে 4 বছর, এখনও সে মিনি পিল খাচ্ছে। যেটা আপনি সবাই জানে যে মাত্র বাচ্চা জন্মদানের পরে 6 মাস পর্যন্ত মিনি পিল খাওয়া যায় যদি সে শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, অথচ সে কারণ ছাড়াই 4 বছর ধরেই সে এটা খাচ্ছে, এবং সে ইরেগুলার পিভি ব্লিডিং মানে ব্লিডিং নিয়ে আমার কাছে আসছে। সো এক্ষেত্রে হচ্ছে কি হিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পিল নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে যে পিল খেলে আর বাচ্চা হবে না, সো পিল খাওয়া যাবে না। আশেপাশে নানি দাদি যারা আছে সবাই বলে পিল খেও না, পিল খেলে বাচ্চা হবে না। এটা কিন্তু একদম ভুল কথা। নিউলি ম্যারিড কাপলদের জন্য যদি আপনি একটা প্রিকশন নিতে বলেন, কন্ট্রাসেপটিভ মেথড নিতে বলেন, সেটা হচ্ছে পিল হচ্ছে বেস্ট। এছাড়া কি কন্ডম, বেরিয়ার মেথড, কারণ ওটা তো ফেলিউর রেট বেশি। অথবা হাতে ইমপ্ল্যান্ট দেওয়া যায়, কিন্তু হাতে অনেক সময় একটা স্কার একটা হয়ে যায়, একটা রড থাকে, অনেকে অস্বস্তি ফিল করে, তো সেটা অনেকে ইয়ে করে না। কিন্তু এই মিসকনসেপশনগুলো আসলে দূর করা উচিত। পিল খেলে দ্রুত ওজন বাড়ে, পিল খেলে মেলাজমা বা মেস্তাজনিত সমস্যা হয়ে থাকে, এটির কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে কিনা? পিলের কম্পোনেন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রাইট? এখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন যেটা হয় যে আগে যে পিলগুলো ছিল হাই ডোজ পিল ছিল, ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেশি ছিল, 50 মাইক্রোগ্রাম ছিল। এখন যে পিলগুলো সেটা ইস্ট্রোজেন লেভেল কম, প্রজেস্টেরন একদম 4th জেনারেশন প্রজেস্টেরন চলে আসছে। তাতে কি হচ্ছে, আপনি মোটা হবেন না, আপনার ওজন বৃদ্ধি পাবে না, আপনার ব্রণ হবে না, আপনার কালো দাগ হবে না, এবং আপনি ফিজিক্যালি বেশ ফিট ফিল করবেন। এখনকার যে পিলগুলো আগে খুব কম দামি পিল ছিল, এখন বেশ ভালো দামের পিল আসছে, এবং এদের ইফিকেসি এবং ইফিকেসি যেমন বেশি,
সাইড ইফেক্টটাও কিন্তু অনেক কম। ম্যাম 30-এর পরে বা 35-এর পরে এখন কিন্তু অনেক মহিলারাই কমপ্লেন করে থাকে যে তার নিয়মিত যে মাসিকটা হতো সেটা হচ্ছে কিন্তু পরিমাণটা কমে যাচ্ছে, 1-2 দিনের মধ্যেই সেই মেনস্ট্রুয়েশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এটিকে আসলে কোনো অসুখের সাইন সিমটম কিনা বা মেনোপজের কোনো সাইন সিমটম কিনা? 30 থেকে 35 এই সময়টা হচ্ছে মেনোপজ হওয়ার সময় নয়, পেরিমেনোপজাল এজ আরও পরে। মেনোপজ তো আমরা জানি 55 ইয়ার্সের দিকেই হচ্ছে। সো এই সময়টা যে এটা রিপ্রোডাক্টিভ এজের মধ্যে হয়, এই সময়টাও হচ্ছে অনেক সময় পিরিয়ডের পরে এসে বলতে পারে যে তার ব্লিডিংটা কমে যাচ্ছে। আগে যেমন 3 দিন থাকতো বা 4 দিন থাকতো, ডেইলি হচ্ছে 2টা থেকে 3টা প্যাড ইউজ করতো, এখন একটা অনেক কম, জাস্ট একটা স্পটিং, জাস্ট এক ফোঁটা টিস্যুতে লাগছে। পেশেন্ট এসে কিন্তু এভাবেই বলে। তো ওইটা যদি কারণ খুঁজতে যাই, দেখা যায় হিস্ট্রি দেখা যাচ্ছে তার হয়তো কোনো একটা ডিজিজ, যেমন হচ্ছে পলিসিস্টিক ওভারি, খুবই কমন এখন। আচ্ছা, এটা হতে পারে, অথবা তার থাইরয়েড ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, থাইরয়েড ফাংশন হচ্ছে হাইপোথাইরয়েড হয়ে গেছে, সেটা হতে পারে। অথবা তার যদি আরও হিস্ট্রি নেওয়া যায়, দেখা যাবে হয়তো সে একটা এমআর অ্যাবর্শন করেছে কোনো কারণে, তার একটা হচ্ছে ইউট্রাসের ভিতরে যে ফাঁকা জায়গাটা একটার সাথে একটু লেগে গেছে, তখনও কিন্তু ব্লিডিং কম হতে পারে। অথবা টিউবারকুলোসিস যদি হয়ে থাকে, যেটা জেনিটাল টিউবারকুলোসিস, সেক্ষেত্রেও কিন্তু তার ব্লিডিংটা কমে যেতে পারে। সো যখনই একটা পেশেন্ট নিয়ে আসবে যে তার অল্প মাসিক যাচ্ছে, অথবা কেউ যদি পিল খায় রেগুলার, যখন আমি পিল প্রেসক্রাইব করব কোনো দম্পতিকে, অবশ্যই বলে দিতে হবে যে যদি আপনি পিল খান তাহলে আপনার যে স্বাভাবিক যে ফ্লো, তার থেকে 50% আপনার ব্লিডিং কম হবে। এই জন্যই যাদের অতিরিক্ত মাসিকের সময় রক্ত যায়, আমরা কিন্তু পিল প্রেসক্রাইব করি, এটা সুবিধার জন্য। যাদের ব্লিডিং বেশি হচ্ছে, কারো ক্ষেত্রে কম হচ্ছে, সেটা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রেই হোক, সেটা অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রেই হোক, কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত বা পরামর্শ নেওয়া উচিত? যদি কারো হচ্ছে পিরিয়ড 21 দিনের আগে হয়, দ্যাট মিনস হচ্ছে 21 দিনের মধ্যে 2-3 বার হয়ে যাচ্ছে, অথবা 35 দিনের পরে হচ্ছে, কারো যদি ব্লিডিং হচ্ছে 80 ml এর উপরে হয়, অথবা মানে অতিরিক্ত ব্লিডিং, অথবা 30 ml এর নিচে হয়, কারো যদি ডিউরেশনটা হচ্ছে 3 to 7 ডেজের বদলে 7 ডেজের বেশি হয়ে থাকে, অথবা 3 ডেজের কম হয়ে থাকে, অথবা প্যাড কাউন্ট যদি কারো হচ্ছে নর্মালি আমরা 2 to 3 প্যাড লাগে নর্মাল ফ্লোতে, তাহলে হচ্ছে এর কম যদি হয় অথবা বেশি যদি হয়, এবং জমাট বাঁধা রক্ত যদি থাকে, অনেক জমাট বাঁধা রক্ত যদি থাকে এবং অনেক বেশি রক্ত যদি থাকে, অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। এবং কারণ এই অনেক বেশি রক্ত গেলে এনিমিয়া হবে, এবং সাধারণত দেখা যায় পেশেন্টরা এসে বলবে যে আমার এত রক্ত যাচ্ছে যে আমি চোখে মুখে কিছু দেখতে পাচ্ছি না, আমি ভীষণ উইক ফিল করছি, দুর্বল লাগছে, হাত পা কাঁপছে, বুক ধরফর করছে। এটা কিন্তু হেলাফেলা করার কোনো সিমটম না। অ্যাডোলেসেন্ট যারা রয়েছে, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে কিন্তু বেশি হয়ে থাকে, তাদের একটু ব্লিডিং বেশি হয়ে থাকে, এবং সেই সময়টাতে পর্যাপ্ত পরিমাণে কেয়ার না থাকার কারণে তাদের এই অ্যানিমিয়াটা গ্রো করে। এই ক্ষেত্রে আসলে গার্ডিয়ান যারা রয়েছে তাদের কি করণীয়? অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটা প্রবলেম কি, তারা আসলে কোনো কিছু শেয়ার করতে চায় না, কিছুটা ভয়। চেম্বারে দেবো, বাচ্চাগুলো আসবে, এসে চুপ করে বসে থাকবে, মা যেটা বলবে। তা আমি বলি তুমি তোমার কথা বলো, ব্লিডিংটা কেমন হচ্ছে তুমি বলো। ব্লিডিংটা বেশি হয়, সে ইনফর্ম করে না, অথবা গার্জিয়ানরাকে ইনফর্ম করছে, গার্জিয়ান হয়তো ভাবছে যে এরকম ব্লিডিং তো আমাদেরও হয়েছে। এই একটা জিনিস কিন্তু কাজ করে। আলটিমেটলি দেখা যায় যে এই সমস্ত বাচ্চাদের যখন দেখে যে তারা মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ক্লাস করতে পারছে না, দুর্বল হচ্ছে, তখন তারা মাকে নিয়ে আসে। এবং আনফর্চুনেটলি যেমন দেখা যায় যে অনেক বেশি, সেদিন চেম্বারে দেখলাম 4 হিমোগ্লোবিন নিয়ে আসছে। ও বাচ্চা পড়াশোনা করবে কিভাবে বা চলাফেরা করবে কীভাবে, সে তো নিজেই সুস্থ না, তাই না? সো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে অবশ্যই বাবা মাকে খুব কশাসলি ডিল করতে হবে। ও তো ছোটো বাচ্চা, ও বলতে পারবে না, কিন্তু মাকে খেয়াল করতে হবে এবং অবশ্যই ডক্টরের কাছে নিয়ে আসতে হবে। জি, আমরা এই মাসিকের সমস্যা নিয়ে আরও আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। পাকস্থলী ভালো রাখার খাবার। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে অনেকের খাবার ঠিকমতো হজম হয় না, এই কারণে সবাই অস্বস্তি বোধ করেন এবং সব কাজ ঠিকমতো করতে পারেন না, সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক। এই জন্য পাকস্থলী ভালো রাখার জন্য আপনাকে যে খাবারটা সিলেক্ট করতে হবে সেটা হলো ঠান্ডা খাবার। আমি ফ্রিজের ঠান্ডা খাবারের কথা বলছি না, যে খাবারটা খেলে পেটে শান্তি লাগে। যেমন বিশেষ করে আপনি পাকস্থলী ভালো রাখার জন্য আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনি লাউ, পেঁপে, চাল কুমড়া, ধুন্দল বা পটল এই তরকারিগুলো আপনি খাবারের মধ্যে সিলেক্ট করবেন, এবং এটা
যদি আপনি ভাত দিয়ে একটু ঝোল ঝোল করে খান তাহলে কিন্তু আপনার পাকস্থলী সুস্থ থাকবে। আর পাকস্থলী সুস্থ রাখার অন্যতম খাবার হলো টক দই। টক দইয়ের মধ্যে আছে প্রোবায়োটিক, যা কিনা শরীরকে ভালো রাখে এবং খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও প্রিবায়োটিক যুক্ত খাবার যেমন দুগ্ধ জাতীয় খাবার এবং বিভিন্ন প্রকারের শাকসবজি এগুলো কিন্তু আপনি খেতে পারেন। আবার অনেক সময় যেটা দেখা যায় যে অনেকের কনস্টিপেশনের কারণে কিন্তু পাকস্থলীটা সুস্থ থাকে না, সেক্ষেত্রে কনস্টিপেশন প্রতিরোধে আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে ফাইবার। তো এই ফাইবারগুলো পাবেন আপনি বিভিন্ন ধরনের শাক সবজি থেকে, এবং সবুজ শাক, তারপর সবুজ সবজি যেগুলোর মধ্যে ক্লোরোফিল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো কিন্তু পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি যে খাবারগুলো একেবারেই বদহজম হয় সেই খাবারগুলো খাওয়া যাবে না, যেমন ফাস্ট ফুড, বাইরের কোনো খাবার, ফুচকা, চটপটি যেগুলো অনেকেই বাইরে থেকে খেতে পছন্দ করেন বা রাস্তার ধারে খাবার খেতে পছন্দ করেন, সেগুলো খাওয়া যাবে না। দুধ চাও কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক মতো কিন্তু দুধ চা যারা খান এবং অতিরিক্ত মাত্রায় যারা কফি পান করেন তাদের কিন্তু খাবার সহজে হজম হয় না, এই জন্য এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। এর পাশাপাশি অবশ্যই আপনাকে অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া এবং শুকনা মরিচের রান্না করা খাবার অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আপনি তরকারিতে সবসময় শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে রান্না করবেন, তাহলে আপনার পেট সুন্দর এবং সুস্থ থাকবে। ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে মাসিকের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা কি, সেটা হোক অ্যাডোলেসেন্ট, সেটা হোক অ্যাডাল্ট ফিমেল যারা রয়েছে? প্রথম কথা হচ্ছে কাউন্সেলিং করতে হবে। অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো মতো কাউন্সেলিং করতে হবে, অ্যাসুরেন্স করতে হবে এবং কারণটা খুঁজে সেরকম চিকিৎসা দিতে হবে। এখন কারো ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা প্রথমে কী করি, আমরা হচ্ছে কিছু কিছু অ্যাডোলেসেন্ট বাচ্চা আমাদের কাছে আসে যে তার পিরিয়ডটা অনিয়মের সাথে হচ্ছে, তার মুখে একনি হচ্ছে অথবা এক্সেস ওয়েট গেইন হয়ে গেছে, ঘাড়ের কাছটা কালো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা পিকসের একটা সিমটম বলে থাকি। আচ্ছা, তো সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে কি যারা অনেক বেশি ওজন তাদেরকে আমরা বলবো লাইফস্টাইল মডিফিকেশন করো। যেমন হচ্ছে এক্সেস ওয়েট থাকলে তুমি হচ্ছে ডায়েটারি চেঞ্জ করো, হ্যাবিটটা চেঞ্জ করো। এখন তো সবাই খালি জাঙ্ক ফুড খায়, ফাস্ট ফুড খায়, মানে ওই ফুডটাকে বাদ দিয়ে নরমাল হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন। এবং এই পিসিওএস এর সমস্যাটা কিন্তু বর্তমানে এটাকে বলা হচ্ছে যে একটা বার্নিং ইস্যু। বলা ভালো যে সেপ্টেম্বর মাসটাকে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে পিসিওএস অ্যাওয়ারনেস মান্থ হিসাবে বলা হয়েছে, এবং কিন্তু একটা ইস্যুকে কিন্তু ওরা বলে নাই থিমে, ওরা অনেকগুলো ইস্যুকে এখানে কাজ মানে নিয়ে আসছে। আচ্ছা, তাহলে তাকে কি করতে হবে? তাকে এক নম্বর হচ্ছে ডায়েটারি একটা হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার এক্সারসাইজ করতে হবে, সেটা ড্যান্সিং হোক, তারপর ওয়াকিং হোক, সাইক্লিং হোক, সুইমিং হোক, যেটা হোক একটা করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে এইগুলো করার পরেও যদি কারো কিছু না হয়, কিছু আমরা মেডিসিন দিতে পারি। কাদের মেডিসিন দেব? যেমন পিসিওএস যদি থাকে তাদের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট বেশি থাকে, ইনসুলিন হরমোন বেড়ে যেতে পারে, তখন আমরা মেটফর্মিন দিতে পারি, মায়োনিসিটল দিতে পারি, অথবা হরমোনালের মধ্যে নরএথিস্ট্রন প্রিপারেশন। মাসিকের কোনো সমস্যা যদি হয়, সেটা যদি দীর্ঘদিন যাবত হয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মাসিক নিয়ে এত বিস্তারিত কথা বলার জন্য, কারণ আসলে দেখা যায় এটাকে মানুষ মনে করে যে খুব সেন্সিটিভ ইস্যু, এটা নিয়ে কথা বলা যাবে না। এই বিষয়টি নিয়ে আপনি এত চমৎকার খোলাখুলিভাবে অনেক ইনফরমেশন দিয়েছেন। আশা করি আমাদের দর্শকরা অনেকটাই উপকৃত হবেন। শুভকামনা রইল আপনার জন্য এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মেস্তা হচ্ছে আমাদের স্কিনের কিছু কিছু অংশে মেলানিনের প্রোডাকশন বেড়ে যাওয়া। মেস্তা ফেসে হতে পারে, আমাদের ব্যাক পোর্শনে হতে পারে, বডির যে কোনো পার্টেই হতে পারে, যেসব অংশে মেলানিনের প্রোডাকশন বেড়ে যাবে। এখন মেলানিনের প্রোডাকশনটা আসলে কেন বাড়ে সেটাই হচ্ছে কোশ্চেন। মেলানিনের প্রোডাকশন বিভিন্ন কারণে বাড়তে পারে। এর মধ্যে কেউ যদি এক্সেস সান এক্সপোজড হয় বা হচ্ছে লাইট এক্সপোজড হয়, সেক্ষেত্রে তাদের মেস্তা হবে। কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন খায়, মেডিকেশনের উপর থাকে, সেক্ষেত্রে একটা পর্যায়ে তার মেস্তা ডেভেলপ করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।